দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটো টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক এই দুই বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা বিতর্ক চলছে, সেই বিতর্ক কেন হচ্ছে এটাও বুঝতে চাই। আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন আছেন, স্বাগত জানাচ্ছি। আছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার, স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার মাসুদ আক্তার, আপনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন বলা যায়। হঠাৎ করে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলন কেন করতে হলো? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি এটিএন নিউজের সকল দর্শক শ্রোতার প্রতি আমার সালাম জানাচ্ছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন, 26শে মে 2024 গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে দুদকে একটি অভিযোগ আমরা দায়ের করি। এই অভিযোগ দায়েরের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের 29শে মে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী, আজকে যিনি সহ প্যানেলিস্ট, তিনি একটি সংবাদ সম্মেলন করেন। পরবর্তী পর্যায়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে একটি রিজয়েন্ডার দেয়া হয় এবং আপনারা জানেন যে গতকাল ডক্টর ইউনূস নিজেও একটি মামলায় অথবা কোথাও হাজিরা দিতে যেয়ে তিনি গ্রামীণ ব্যাংকের বিষয়টি নিয়েও কথা বলেন। এই প্রেক্ষাপটে ওনারা যে ভুল বিভ্রান্তমূলক তথ্য জাতির সামনে তুলে ধরেন, মিডিয়ার সামনে তুলে ধরেন, আমরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মনে হয়েছে যে এর সঠিক তথ্য এবং প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরা দরকার, মিডিয়ার সামনে তুলে ধরা দরকার। এ কারণেই আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করি। ব্যারিস্টার আব্দুল আল মামুন, আপনার কাছে একটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূসের বিপক্ষে মামলা, একাধিক ধরনের মামলা, সেগুলো আদালতে চলছে। আদালতের বাইরে যথেষ্ট ট্রায়াল হচ্ছে, জি, আপনার যেটাকে মিডিয়া ট্রায়াল বলবেন, এটা কেন হচ্ছে? না, আপনার প্রশ্নটা হচ্ছে আদালতের বাইরে যখন মিডিয়া ট্রায়ালটা কখন হয়? যখন আদালত মানুষ মনে প্রাণে, মানুষের যে বিশ্বাস যে আমি আমার এই জায়গায় আমি আমার একটা আস্থা থাকবে বা আমার একটা সত্যিকার নেবিচার পাবো, সে মুখে না বলতে না পারলেও তার অন্তর কিন্তু কথাটা বলছে, whether he is getting justice or not। এই জিনিসটা যখন থাকে না, তখনই কিন্তু মিডিয়া ট্রায়ালটা চলে আসে। এই জন্য আমরা যদি পৃথিবীতে দেখি যে যুদ্ধক্ষেত্রেও যদি আমরা দেখি, যুদ্ধক্ষেত্রের 5% হচ্ছে মূল যুদ্ধ আর বাকি 95 হচ্ছে মিডিয়া ওয়ার। তো সুতরাং এই মিডিয়া ওয়ারের সাথে কিন্তু মানুষের ব্যক্তিগত সবার জড়িত। কোর্টের ভিতরে তার সবাই উপস্থিত থাকে না এবং তাদের পক্ষে যাওয়া সম্ভবও হয় না। সুতরাং এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু মানুষ সত্যটাকে খুঁজতে চায়, জানতে চায়। এই জন্যই কিন্তু মিডিয়া ট্রায়ালের প্রশ্নটা চলে। কিন্তু মিডিয়া ট্রায়ালে যদি বেশি মনোযোগ থাকে, তাহলে মূল ট্রায়ালে মনোযোগ বা কর্মশক্তি কম হয়ে যাওয়ার কথা কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার যখন মিডিয়া ট্রায়ালে আসে, তখনই কিন্তু মানুষ বুঝতে পারে যে আমি একজনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না আইনগতভাবে, কিন্তু আমার বুকে, আমার মনে খুব জন্ম হয়েছে, আমি একটা মিথ্যা ভিত্তির উপরে আমার উপরে অন্যায় করা হচ্ছে, কিন্তু প্রতিবাদ করতে পারছি না। কি প্রতিবাদ? যদি আমার প্রতিষ্ঠানের সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা যদি করে, তাহলে আমার চাকরি চলে যাবে। অথবা কোর্টে যদি হয়, তাহলে বলা হবে এটা বিচারাধীন, আমার কোর্টের অবমাননার প্রশ্ন হবে। কিন্তু এই ভীতির করলেও মনের যেই আবেগ, ক্ষোভ, সেটা কিন্তু কখনো কন্ট্রোল করা যাচ্ছে না। সেটাই হচ্ছে মিডিয়া। আপনি একটি কথা গণমাধ্যমে বলেছেন, আজকেও বলেছেন, যে ডক্টর ইউনূসকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন কিছু করা হচ্ছে। ডক্টর ইউনূসকে শেষ করে দিয়ে নিশ্চয় কারো তাহলে প্রফিট আছে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা একটু শুনতে চাই। এটাই আমরা বলতেছি, ডক্টর ইউনূস আমরা যতজনই স্বীকার করি আর না করি, আমার দেশে ডক্টর ইউনূসকে নিয়ে তার নিজ দেশে যে সমালোচনা হচ্ছে, সারা পৃথিবীতে কিন্তু এই সমালোচনা হচ্ছে না। নাম্বার 1, সারা পৃথিবী তাকে বরণ্যভাবে অন্যভাবে গ্রহণ করে।
কিন্তু নিজ দেশে সমালোচনাটা হচ্ছে। কেন হচ্ছে? সেখানেও প্রশ্ন হচ্ছে যে আপন ভাই চাস্তো ভাই, যে আপন চাস্তো ভাইয়ের উন্নতি হলে চাস্তো ভাইয়ের সহ্য হয় না। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, এখানে একটা জেলাসির প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে। এটা বলেন আর না বলেন এটা পাবলিক বুঝতে পারে, জনগণ বুঝতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে গৌরব, যে সম্মান, যে অর্জন, এটা বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের অবদান। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা মনে করি সারা ভারতবর্ষে এবং বাঙালিদের মধ্যে তিনি সর্বপ্রথম আমাদের গৌরব এনেছিলেন ১২৫ বছর আগে। তারপরে অমর্ত্য সেন, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস এই নোবেল জয়ী হওয়ার পরেও তার গণ্ডিটা যে জায়গায় চলে গিয়েছে, সমস্ত নোবেল বিজয়ী এবং পৃথিবীর সমস্ত আপনার ইন্টেলেকচুয়াল সেক্টর থেকে আরম্ভ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলি যেখানে তার কথা শুনতে চায়, তার বক্তব্য শুনতে চায়, তার বক্তব্য কিন্তু বিনা পয়সা না, $100 থেকে $300 টিকিট কেটে তার বক্তব্য শোনা হয়। তাহলে এই যে তার সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতাটাকে এইখানে এনে তার পজিটিভ সাইডটাকে আলোচনা না করে মানে শুধুমাত্র নেগেটিভ সাইডটা আলোচনা করা, মানে আমরা কথা বলছি, মানে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের গল্প আমরা জানি। তো কারো খুব বেশি পজিটিভ সাইড থাকলে তার নেগেটিভ সাইড নিয়ে কথা বলা উচিত না, মানে আপনি কি এতে বিশ্বাস করেন? না, আমি তা বলি নাই। আমি বলছি যখনই আপনি আমাদের লিগ্যাল প্রশ্নে হচ্ছে জজের দায়িত্ব হচ্ছে দুই পক্ষের বক্তব্যকে তুলে ধরা, দুই পক্ষটাকে ক্রিটিসিজম করা, পজিটিভ এবং নেগেটিভ। কিন্তু আপনি পজিটিভটাকে ভুলে যাচ্ছেন, নেগেটিভটাকে নিয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন ডক্টর ইউনূসকে নিয়ে এত নেগেটিভ, এত রিসার্চ করা হচ্ছে? কেন নিজের দেশের ডক্টর ইউনূসের এই যে সম্মানিত ব্যক্তিকে, তার সম্পর্কে এই জিনিসগুলি তুলে ধরার জন্য এত আপ্রাণ চেষ্টা হচ্ছে? জি, একটু ডক্টর মাসুদ আক্তার, আপনি এই পয়েন্টে যদি উত্তর দেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমত আপনি যে একটা সুন্দর কথা বলেছেন, জ্যাকেল অ্যান্ড হাইড, এই উদাহরণটি আপনি এনেছেন। ডক্টর ইউনূস এবং তার আইনজীবীর মাধ্যমে, তার যারা স্পোক্সম্যান, সবার মাধ্যমে তিনি যে ন্যারেটিভটা পৃথিবীর সামনে তুলে ধরবার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যেহেতু তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সেহেতু তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টেরও বিচার হচ্ছে। আমরা ডক্টর ইউনূস, ওনার কিন্তু উনি যা তুলে ধরতে চেয়েছেন তার মানে আমি এই বুঝিনি। তার মানে উনি বলেছেন যে যেহেতু ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, কেউ তাকে নিয়ে জেলাসি অনুভব করছে। এখানে তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, এস্টার্ন না, জেলাসির প্রসঙ্গ এসেছে। দেখুন, আপনাকে সুস্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক একটি নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান, যার এমডি হিসাবে, যার একজন কর্মচারী হিসাবে ডক্টর ইউনূসকেও নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। কিংবা থট মেকার, আমরা ডক্টর ইউনূসের অবদানকে কখনোই অস্বীকার করি না। উনি যদি সত্য ইতিহাসটাকে সবসময় তুলে ধরতেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। এখন যে কারণে ওনারা বলছেন যে আমরা ওনাকে নিয়ে, একটা জিনিস বলি, আমার বিজ্ঞ প্যানেলিস্ট, উনি একজন বাংলাদেশের নামকরা আইনজীবী, উনি এই জিনিসটা আশা করি ভালো করে বুঝবেন। সেটি হচ্ছে আমাদের সামনে, আপনি যদি একটা প্রতিষ্ঠানের নির্বাহী হন, আপনি যদি একটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হন, আপনার সামনে যদি ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কারো ক্রিমিনাল লায়াবিলিটির তথ্য উপাত্ত আপনার সামনে যদি চলে আসে, সেক্ষেত্রে আপনার আইনগত বাধ্যবাধকতা আছে যথাযথ কর্তৃপক্ষকে জানানো। সেটা পুলিশ হতে পারে, আমাদের ক্ষেত্রে দুদক, অথবা কোর্টের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। এটা আমাদের আইনগত বাধ্যবাধকতা। গ্রামীণ ব্যাংকের বর্তমান পর্ষদের সামনে যেহেতু এই তথ্য উপাত্তগুলো চলে এসেছে, তখন কিন্তু তারা যদি এটা এর আগে যেভাবে বেরি করা হয়েছে, আমি একটু জানতে চাই আপনি কতদিন ধরে গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা হিসেবে বা না, দেখুন, এটা আমি হয়তো এখানে 3-4 মাস ধরে আছি, সেখানে 3-4 মাস ধরে আছি, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ আছে তাদের সামনে যে তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণগুলো এসেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমরা কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন কথা বলছি আমাদেরকে দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হচ্ছে। কি কারণে? কারণ পাবলিক সেন্টিমেন্ট। জি,
পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার আছে, আন্তর্জাতিক মিডিয়ার ব্যাপার আছে, তার অনেক সুয়ানুধ্যায়ী আছে। তার জন্য নোবেল প্রাইজ উইনাররা বক্তব্য দিচ্ছেন, তার জন্য প্রেসিডেন্ট, বিভিন্ন রাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিরা বক্তব্য দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা যখন বক্তব্য গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমরা যে অভিযোগগুলো উত্থাপন করছি তার একটিও বানানো নয়। আমাদের কাছে দালিলিক প্রমাণ এসেছে, আমরা এটি যথাযথ কর্তৃপক্ষকে দিয়েছি। যেহেতু ডক্টর ইউনূস একজন সরকারি কর্মকর্তার মর্যাদায় এমডি ছিলেন, সেহেতু এটা দুদকের কর্তৃপক্ষ, আমরা দুদককে দিয়েছি। দুদক কি করবে সেটা তাদের ব্যাপার। আপনারা দুদকের কাছে ঠিক কি ধরনের অভিযোগ তুলে ধরেছেন? আমরা দুদকের কাছে, আমাদের কাছে দেখুন, আমাদের সঙ্গে দুদকের আইনজীবী খুরশিদ আলম খানও যুক্ত হবেন আশা করি, একটু তার আগে শুনতে চাই। হ্যাঁ, আমরা যে অভিযোগটা নিয়ে আমরা আজকে কথা বলেছি সেটি হলো ডক্টর ইউনূসের মালিকানাধীন, ডক্টর ইউনূসের মালিকানাধীন যে প্রতিষ্ঠানটির মালিক ডক্টর ইউনূস নিজে, 25% মালিকানা তার নিজের, এবং ওই প্রতিষ্ঠানের অন্যান্য মালিক হচ্ছেন তার পিতা এবং তার ভাইরা। এই প্রতিষ্ঠানটার নাম বলবেন? এই প্রতিষ্ঠানটির নাম প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে নিয়ে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, অপরপক্ষে তিনি ওই প্রতিষ্ঠানের ডাইরেক্টর এবং তার বাবাও ছিলেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে তার যে তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা হয়তো এত খুচরো হিসাব শুনতে পারবো না, একটু মোটা দাগে বলবেন কি মানে প্যাকেজেস কর্পোরেশন নিয়ে কি দুর্নীতি করেছেন উনি? দুর্নীতিগুলোর মধ্যে আমরা যদি বলি, দুর্নীতিগুলোর মধ্যে রয়েছে সেটি হলো প্যাকেজেস কর্পোরেশনকে গ্রামীণ ব্যাংকের, আমার বিজ্ঞ আইনজীবী নিজেও জানেন যে গ্রামীণ ব্যাংক কি করতে পারে। গ্রামীণ ব্যাংকের যে অর্ডিন্যান্সটা আছে 1983-র 19 ধারায় বলা আছে গ্রামীণ ব্যাংক কি করতে পারবে। সেখানে সুস্পষ্ট ভাবে বলা আছে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র রুরাল, গ্রামের ভূমিহীন দরিদ্র জনগণকে লোন দিতে পারবে, এর বাইরে অন্য কাউকে লোন দিতে পারবে না। এখানে আইনে সুস্পষ্ট বলা আছে এবং 20 ধারায় বলা আছে যে এর বাইরে আর কোনো লোন দেওয়ার কোনো স্কোপ গ্রামীণ ব্যাংকের নেই। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করলেন? আমরা কেন বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস? আমাদের হাতে প্রমাণ আছে, তার নিজের স্বাক্ষর করা আমাদের দলিল দস্তাবেজ আমাদের কাছে আছে, আমরা যেগুলো দুদকে জমা দিয়েছি। সেখানে তিনি কি করলেন? এই প্রতিষ্ঠানটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি, যেটা চট্টগ্রামে অবস্থিত, গ্রামীণ ব্যাংকের হেড অফিস কোথায়? ঢাকায়। সেই প্রতিষ্ঠানটিকে, এই রুগ্ন প্রতিষ্ঠানটির ম্যানেজিং এজেন্টের দায়িত্ব দিলেন গ্রামীণ ব্যাংকে একটা চুক্তি করে, যেটাও সম্পূর্ণ ইল্লিগাল। গ্রামীণ ব্যাংকের আইনে এ ধরনের চুক্তি করবার কোনো স্কোপ নেই। ওনারা একটা আইনের বিধান নিয়ে আসেন, সেটা হচ্ছে 19E-তে ওনারা যে জায়গাটা বলেন, আমি কোট আনকোট করি কারণ আমাদের আইনজীবী কাছ থেকে আমরা আশা করব উনি প্রফেশনালি এগুলো ব্যাখ্যা করবেন যাতে জাতিকে আমরা কেউ বিভ্রান্ত করতে না পারি। সেটি হচ্ছে, সেখানে বলেছে আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এনি রুরাল অর্গানাইজেশন, enterprise or scheme for the benefit and advancement of landless persons, unquote. আইনে সুস্পষ্ট এই প্রতিষ্ঠানকে রুরাল হতে হবে। প্যাকেজেস কর্পোরেশন কোনো রুরাল প্রতিষ্ঠান ছিল না, এটি ডক্টর ইউনূসের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, তার পিতার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটিকে পিতার কি ভূসম্পত্তি ছিল? ডক্টর ইউনূসের থাকতে পারে, তার পিতার ভূসম্পত্তি ছিল কিনা ক্ষতি দেখেছেন? ভূসম্পত্তি তার ছিল কিনা সেটার উত্তর আমি দিতে পারবো না। আমরা যেটা বলতেছি যে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড ওই সময়ে একটা মানে ঋণের দায়ে জর্জরিত প্রতিষ্ঠান ছিল। আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে, চুক্তি আছে, সেখানে বলা আছে এই গ্রামীণ ব্যাংকের লোন নিয়ে জনতা ব্যাংকের লোন পরিশোধ করা হয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূস যে বলেন, ওনাকে সম্মান দিয়েই বলি, কারণ উনি সত্য কথা বললে আমার মনে হয় এই কন্ট্রোভার্সিগুলো হতো না। উনি যে বলেন উনি কোনো সুবিধা নেননি। আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, উনি বলছেন, ওনার আইনজীবী বলেছেন যে কি কি কারণে প্যাকেজেস কর্পোরেশনকে ওনারা লোন দিয়েছেন। ওনারা একটা সম্পূর্ণ মানে আইনকে কিভাবে অপব্যাখ্যা করা যায় তার একটা চূড়ান্ত উদাহরণ তারা সৃষ্টি করলেন। বললেন যে প্যাকেজেস কর্পোরেশনকে লোন দিয়েছে বিদেশি সংস্থা। আরে ভাই, প্যাকেজেস কর্পোরেশনের গ্রামীণ ব্যাংকে যে ফান্ড এসেছে বিদেশ থেকে, দেখুন গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বাংলাদেশ সরকার থেকে, এটা সবাইকে মনে রাখতে হবে, এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যাংক।
এখানে ফান্ড এসেছে সদস্যদের কাছ থেকে, এখানে ফান্ড এসেছে বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে। বিদেশি সংস্থাগুলো থেকে যে ফান্ডটা আসলো সেটাকে আলাদাভাবে SBISF নামে একটা ফান্ড তৈরি করে এখানে রাখা হলো, কিন্তু এটি কিন্তু গ্রামীণ ব্যাংকের ফান্ড। অতএব এইখান থেকে এবং এইখান থেকে যদি কোনো লোন দেওয়া হয় সেটা গ্রামীণ ব্যাংক থেকেই লোন দেওয়া হলো। টাকার পরিমাণটা একটু বলবেন, কি পরিমাণ টাকা প্যাকেজেস কর্পোরেশনকে লোন দেওয়া হয়েছিল? আমাদের কাছে যে তথ্য আছে তাতে 9.5 কোটি টাকার উপরে এখানে লোন দেওয়া আচ্ছা, আমরা হয়েছে। নিশ্চয়ই আরো আপনাকে এই শুনবো, সময় একই মনে সঙ্গে- রাখতে হবে যে সময় এই লোনগুলো দেওয়া হয়েছে তখন কিন্তু 10 কোটি টাকা একটা ব্যাংক হতো। আচ্ছা, মানে আপনি বলছেন যে বর্তমানের তুলনায় অনেক ধারণার বাইরে আর কি। ব্যারিস্টার আব্দুল আল মামুন নিশ্চয় বলবেন। আমাদের সঙ্গে অ্যাডভোকেট খুরশিদ আলম খান অনলাইনে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনাকে আমরা একটু অপেক্ষা করবো, আমরা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আব্দুল আল মামুন এবং আপনার কাছ থেকে শুনবো ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে যে বিতর্ক চলছে সেটা কেন চলছে বোঝার চেষ্টা করছি। নিউজ ডাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। নিউজ ডাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল, ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা করছে। আমরা ব্যারিস্টার আব্দুল আল মামুন, আপনার কাছে প্যাকেজেস কর্পোরেশন নিয়ে তারা 26 মে তারিখে যে অভিযোগ দুদকে দিয়েছে অনুসন্ধানের জন্য, আপনি নিশ্চয়ই নথিপত্র পেয়েছেন খুব স্বাভাবিকভাবে। না, আমি ওনাদের কাছ থেকে নথিপত্র না, ওনারা যে প্রেস রিলিজ দিয়েছেন সেই কাগজটা পেয়েছি এবং তারা যে একটা প্রেস কনফারেন্স করেছেন এটা শুনেছি। এর বাইরে আর কোনো কিছু উনি দালিলিক প্রমাণাদি বা ওনারা যেগুলো তৈরি করেছেন সেটা আমাদের কাছে আসে। উনি এখন যেটা বলছেন যে প্যাকেজেস কর্পোরেশন একটা প্রত্যন্ত অঞ্চলের না বা একেবারে ভূমিহীন ব্যক্তিদের না, ফলে এখানে গ্রামীণ ব্যাংক টাকা দিতে পারে না। আপনি গ্রামীণ ব্যাংকের এই আইনটা তো খুব ভালোই জানেন, জি জি, একটু আপনার বক্তব্য শুনতে চাই। শুনেন, গ্রামীণ ব্যাংকের আপনার 21 ধারা অথবা 22 ধারা, 21 ধারায় সম্ভবত, না 20 ধারায় বলা আছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যবসা করতে পারবে না। আচ্ছা, হি ক্যানট ডু এনি বিজনেস। সুতরাং গ্রামীণ ব্যাংক যেহেতু ব্যবসা করতে পারবে না এবং সেই গ্রামীণ ব্যাংকের রিকভারি, লোন রিকভারি হচ্ছে প্রতি সাপ্তাহিক বেসিস, অর্থাৎ যে লোনটা দিবে এক সপ্তাহের ভিতরে রিকভারি করা হয়, নইলে তারা গরিবরা পরে দিতে পারবে না, খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। তো যেখানে তার রিকভারি হচ্ছে উইদিন এ উইক, সেখানে তো তার লোন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আইনও নাই, বাস্তবতা সম্পন্ন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামীণ ব্যাংক, যে এই যে গ্রামীণ ব্যাংকটা যিনি সৃষ্টি করেছেন এটা কে? আমার বন্ধু কিন্তু বারে বারে একটা কথা বলতেছে, বাবার আগে ছেলের জন্ম হয়েছে। জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে ডক্টর ইউনূসের, এবং উনি যে গ্রামীণ ব্যাংকটা করেছেন এইটার নামকরণ কেন হলো? ওনার প্রজেক্টটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রজেক্ট। অ্যান্ড হোয়েন হি ওয়াজ এ টিচার অফ চিটাগং ইউনিভার্সিটি, তখনই কিন্তু তিনি এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করা আরম্ভ করেন ওনার ডিপার্টমেন্ট থেকে। এইগুলো খুব প্রতিষ্ঠিত সত্য, যে প্রতিষ্ঠিত জায়গা নেই। তো সেইখানে এসে গভর্নমেন্টকে যখন বললেন যে আমার এই গ্রামীণ ব্যাংকটা তুমি গঠন করো, সেইখানে গ্রামীণ ব্যাংকে সেইখানে 37 অর্ডিন্যান্স 83-তে বলা আছে গ্রামীণ ব্যাংকটাকে নেওয়া হবে, কিন্তু এই গ্রামীণ ব্যাংকের যা কিছু প্রজেক্টে যা কিছু আছে সেটা শেষ করা হবে ইন দ্য নেম অফ দ্য গ্রামীণ ব্যাংক। তাহলে ইউনূস সাহেবের যত উপার্জন, আয়, যত ইনভেস্টমেন্ট, এভরিথিং এটা উনি সারেন্ডার করলেন গ্রামীণ ব্যাংকের জন্য। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমটা কি? ক্ষুদ্র ঋণ কার্যক্রম। যখন এই গ্রামীণ ব্যাংকটা চলতেছিল, যেমন আজকে আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের যে জায়গায় বসিয়েছেন, নিশ্চয়ই যখন প্রতিষ্ঠানটা প্রাথমিক অবস্থায় এই প্রেক্ষাপটে কাউকে বসাতে পারেন নাই, তার ডেভেলপমেন্ট তাকে আগে এনে। গ্রামীণ ব্যাংক গঠন হয়েছে 76-এ চিটাগং ইউনিভার্সিটি ওনার প্রজেক্ট থেকে। জুবরা গ্রামে উনি একজনকে লোন দিয়েছেন, ঋণ দিয়েছেন, ঋণ রিকভারি করলেন, এই কিন্তু ওনার চেতনা আসলেন। তো সেইখানে এই যে গ্রামীণ ব্যাংকের যেই কর্মকাণ্ড সমস্ত কিছুতে, তাহলে উনি এটা সমস্ত পরিবার উনি সবটা দিয়ে দিলেন।
তো উনি দেওয়ার পরে এখন প্রশ্নটা ওনারা বললেন যে আপনার বললেন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। 80-79 সালে দেখা গেল যে গ্রামীণ ব্যাংকের ব্যাপক বিস্তার ঘটল। আগে যেমন খাতার ভিতরে লেখে লেখে কাজ করত, এখন প্রিন্টেড ম্যাটেরিয়াল ছাড়া কাজ করা সম্ভব না। হাজার হাজার আরম্ভ হয়ে গেল, লক্ষ লক্ষ কাগজপত্র ছাপানো হচ্ছে। তখন গ্রামীণ ব্যাংকের সেই ফান্ডও নাই, নতুন সেই অবস্থাও নাই, কেউ লোনও দেয় না, সরকারও দেয় না, প্রাইভেটের কাছ থেকেও পাশা যায় না। তখন গ্রামীণ ব্যাংক ইউনুস সাহেবের যে উনি বললেন যে তাদের যে পারিবারিক যে একটা প্রেস ছিল, এটারও একটা ঐতিহ্য আছে। ওই পরিবারের সবাই কিন্তু লেখালেখির পরিবার। তার এক ছোট ভাই ছিল জাহাঙ্গীর, টিভি ব্যক্তিত্ব ছিল, আপনারা চিনেন। আরেকজন ইব্রাহিম, ফিজিক্সের ওয়ান অফ দি পিলার অফ দিস কান্ট্রি, এবং তার বাবাও লেখাপড়া করতেন। উনি তার বাবার কাছে তাদের ফ্যামিলিকে রাজি করালেন যে এই যে প্রিন্টিং করবেন, এই টাকা পয়সা কোথায় পাবে? গ্রামীণ ব্যাংক এখন নিজে একটা ছাপাখানা তৈরি করতে পারবে না, জিনিসপত্র কিনতে পারবে না, বিল্ডিং ভাড়া নিতে পারবে না। তখন তাকে বলল তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে? এই যে তোমাদের ছাপাখানাটা আছে, এইটা গ্রামীণ ব্যাংকের কাছে তোমরা ম্যানেজমেন্টটা দিয়ে দিবা। তোমরা ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু করতে পারবে। আইনি প্রক্রিয়ায়, হ্যাঁ হ্যাঁ, ডিড, ম্যানেজমেন্ট ডিড, মানে গ্রামীণ ব্যাংক আইনে থেকে এই ডিড করতে পারে। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিড, আচ্ছা, অর্থাৎ ম্যানেজমেন্ট, লেট মি ফিনিশ, আচ্ছা, আগে উনি আমাকে আগে বলুন। ক্লিয়ার বলতে চান। ম্যানেজমেন্ট ডিড করা হলো যে আমরা সব ছাপাবো, তুমি তোমাকে, কারণ কারো কাছ থেকে তো হেল্প নিতে হবে। তখন তার একমাত্র হেল্পের পরিমাণটি হচ্ছে তার পরিবারের কাছে। তিনি বললেন যেহেতু পরিকল্পনাটা তার, এই প্রেসটা তোমরা গ্রামীণ ব্যাংকে দিয়ে দিবা, পরিচালনার দায়িত্ব গ্রামীণ ব্যাংকের। তোমরা এইখানে কোনো লাভ পাবে না, কোনো ভাড়া পাবে না, কোনো কিছু পাবে না। এবং 9 কোটি টাকা, আমার কথাটা শেষ করতে দেন, সেইখানে তোমরা ভাড়া করতে দেবে। এটা কিন্তু 1980 সালের কথা, আর আজকে হচ্ছে 24 সালের কথা, আরও কথা বলতেছি। তো সেইখানে এটা দেওয়ার পরে তখন গ্রামীণ ব্যাংকের তারা তখন নিয়ন্ত্রণটা গ্রামীণ ব্যাংকের কাছে নিল, তারা পরিবার কোনো নিয়ন্ত্রণ নাই। এটাকে ওয়ার্কিং ক্যাপিটাল, কারণ গ্রামীণ ব্যাংক তো লোন দিতে পারে না, আচ্ছা, লোন দেওয়ার ক্ষমতা নাই। জি, আমরা পয়েন্টটা বুঝছে, আমাদের সময় কম, একটু ওনার কাছে শুনে নেই। না না, এটা এই কথাটা আমাকে ব্যাখ্যা করতে হবে, একটু দ্রুত বলেন তাহলে ভাই। হ্যাঁ, এইখানে গ্রামীণ ব্যাংকের ইউনুস সাহেবের বিষয়টা কি? এই যে সমস্ত দাতা বিদেশিদেরকে আকৃষ্ট করে, এটা ইউনুস সাহেব নিজে এনেছেন। ইট ইজ হিজ পার্সোনাল ক্যাপাসিটি, নট বাই দ্য গভর্নমেন্ট, নট বাই দ্য এনিবডি। সেইখানে আপনার সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড একটা করা হয়েছে দাতা সংস্থাদের ইয়ের থেকে, সেইটাকে পরবর্তীতে পরিচালনা করছে গ্রামীণ ফান্ড সমস্ত জায়গার জন্য। সেইখান থেকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে। এই ওয়ার্কিং ক্যাপিটালের লোনটাও কিন্তু পরিশোধ হয়েছে। কিন্তু আমার বন্ধু যে কথাটা বললেন কি 40 বছর আমরা এইটার উপরে 40 বছরের অডিট রিপোর্ট করলাম। এই 40 বছর গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্ট হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ 5টা কোম্পানি, রহমান এন্ড রহমান, তারপরে হুদা ভার্সি, সমস্ত কিছুতে। তারপরে আমরা শুনবো অডিট রিপোর্ট নিয়ে শুনবো 40 বছর। এক মিনিট, আমি কথাটা বললে শেষ হবে। তারপরে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, তারপরে ইন্টারন্যাশনালি 2টা অডিট। এই 40 বছরের অডিট ওনারা বাতিল করে নাই। ওনারা বলছেন আমরা কম্প্রিহেন্সিভ অডিট করলাম। আজকে যেমন মুদির কথা শুনতেছি, ইলেকশন নিয়ে আমরা এই পয়েন্টে ওনার কাছে শুনবো। আমরা একটু খুরশিদ আলম খানের কাছ থেকে যেহেতু শুনবো, তাহলে আপনাকে একটু থামাচ্ছি। এই জায়গা নিয়ে আপনারা দুজন বলবেন, খুরশিদ ভাইকে একটু যুক্ত করি। 100 কোটি টাকা ব্যয় করে ডক্টর ইউনুসের 9 কোটি টাকার ফল্ট দুর্নীতি বের করেছেন। আমরা মাসুদ আক্তার আপনার কাছে শুনবো। আমরা একটু খুরশিদ আলম খানের কাছ থেকে শুনতে চাই। আপনি শুনছিলেন প্যাকেজেস কর্পোরেশন নিয়ে অভিযোগ। আমি জানি যে ইতিমধ্যে আপনি জানেন গ্রামীণ ব্যাংক থেকে এরকম ম্যানেজমেন্ট ডিল বলছেন এটাকে, মামুন ভাই, এটা আসলে দুর্নীতির পর্যায়ে পড়ে কি না? খুরশিদ আলম খান। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেখুন 26শে মে আপনারা আপনাদের তথ্য মতে দুর্নীতি দমন কমিশনে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অভিযোগ আকারে। দুর্নীতি দমন কমিশনে যখন অভিযোগ একটা দাখিল করা হয়,
তখন সেই অভিযোগটা একটা নাম্বার পরে যাচাই বাছার জন্য নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন সেটা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার ক্ষেত্রে কতগুলি এলিমেন্ট, কতগুলি ইন্ডেক্স কাজ করে। একটা হলো এই যেই আবেদন করা হয়েছে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, সেই আবেদনের মধ্যে কি কি তথ্য উপাত্ত আছে, এই তথ্যপত্রের মধ্যে দুর্নীতির যেই উপাদানগুলা, আমাদের তো দেশে দুর্নীতি বলে কোনো সংজ্ঞা নাই। দুর্নীতির সংজ্ঞা বলতে বুঝে শিডিউল অফেন্সেস, তফসিলভুক্ত অপরাধের মধ্যে যেই কিছু প্যানেল করে ধারা 5(2) এর ধারা, মানি লন্ডারিং, দুর্নীতি দমন কমিশনের শিডিউল অফেন্স, এইসবের মধ্যে পড়ে কিনা এই বিষয়গুলি যাচাই বাছাই করবে। এখন এই যেহেতু ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, বিষয়গুলি যাচাই বাছাই হবে। যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশনের যারা একটা বাছাই কমিটিতে যায়, বাছাই কমিটির পরে একটা তদারকি কর্মকর্তা থাকে, তখন ওনারা এগুলো দেখেন। যেমন অনেকগুলি অ্যাপ্লিকেশন আসে, যেমন হাইকোর্ট ডিভিশনে একটা অ্যাপ্লিকেশন রিট ফাইল করলো, তারা বললে দুর্নীতি দমন কমিশন আমাদের অ্যাপ্লিকেশন ডিসপোজাল করছে না, বিষয়টা ওই ধরনের। তো এই অ্যাপ্লিকেশনের উপর বাছাই কমিটি একটা সিদ্ধান্ত দিবে। এটা টেক্স টাইম, সময় লাগবে। একটা কারণে, মানে বেশ কিছু কারণে এখানে দুটো জিনিস কমিশনকে দেখতে হবে। ফার্স্ট অফ অল, দুর্নীতির উপাদান আছে কিনা তফসিলভুক্ত অপরাধে, তফসিলভুক্ত যে অপরাধগুলো আছে সেখানে দুর্নীতির উপাদান আছে কিনা। নাম্বার 2, যদি উপাদান থাকে সেটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে কিনা। না, এই দুটো জিনিস যদি মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে দুর্নীতি দমন কমিশন বাছাই কমিটির মাধ্যমে কমিশনে প্লেস করে। তখন কমিশন এটা অনুসন্ধানের জন্য একটা অ্যাপ্রুভাল দেয়, অনুমোদন দেয়। এটা হলো প্রক্রিয়াগত। তো কাজে আমি আসলে ওই গ্রামীণ ব্যাংকের অ্যাপ্লিকেশনটা দেখার আমার সৌভাগ্য হয়নি, তবে ওনার বক্তব্য যেটা আমি শুনছিলাম এবং মামুন ভাইয়ের যে বক্তব্যগুলো শুনছিলাম, এই দুটো বক্তব্যই আসলে আমাদের উত্তর পেতে একটু সময় লাগবে। বাছাই কমিটি যতক্ষণ না পর্যন্ত একটা সিদ্ধান্ত দেয়। এখন যেহেতু একটা অ্যাপ্লিকেশন পড়ে গিয়েছে, আমি যদি বলি, আমি তো দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর, যে এখানে দুর্নীতি হয়েছে, হ্যাঁ, এটা তো বলবেন না, এটা আমার বলা উচিত হবে না। এটা এক ধরনের মিসকন্ডাক্ট হয়ে যাবে। এবং প্লাস এটা এখন একটা আমার প্রশ্ন, যে আপনাদের যে দুইটা ক্রাইটেরিয়া বললেন সেখানে যদি না পড়ে, তাহলে এই মাসুদ আক্তার সহ গ্রামীণ ব্যাংকের যারা আইনি প্যানেল, তারা আসলে কোথায় যাবে তখন, যদি তারা মনে করেন না? এটা দুভাবে নিষ্পত্তি হয়। বাছাই কমিটি যখন এটা দেখে, তখন দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত দেয়। নর্মালি এই সিদ্ধান্তটা যিনি আবেদনকারী ওনাকে জানিয়ে দেওয়া হয় যে এটা আমার শিডিউলভুক্ত অপরাধ না, বা অপরাধ হলেও অপরাধের তথ্যপাত্র পর্যাপ্ত না। তখন কমিশন তাদের কাছে আরো পর্যাপ্ত তথ্যপাত্র চাইতে পারে। ধরেন আপনি একটা দরখাস্ত লিখলেই তো হবে না, দরখাস্তের মধ্যে স্পেসিফিক ডেটা থাকতে হবে এবং সেই ডেটাটা হতে হবে রিলেটিং টু ইনগ্রেডিয়েন্টস অফ দ্য শিডিউল অফেন্সেস, তাহলে কমিশন নিবে। তো কাজে এটা আমাদের আপনাদের একটা ছোট্ট জিনিস আপনাকে জিজ্ঞেস করি, তারপর আপনাকে অবশ্যই বিদায় দিব, কারণ আপনার সময় নিচ্ছে অনেকক্ষণ। সেটা হচ্ছে যে 40 বছরে গ্রামীণ ব্যাংকের অনেকগুলো অডিট হয়েছে, যেটা মামুন সাহেব বললেন। সেই 40 বছরের পুরোনো আবারও নতুন করে অডিট, এটা মানে আইনের ভাষায় কাঠামোতে কতটা গ্রহণযোগ্যতা পায়? এটা দুদকের আইনজীবী হিসাবে না, সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আপনার কাছ থেকে এটা শুনতে চাই। না, এটা আসলে এই দুটো অডিটই আসলে এক্সামিন করতে হবে। মামুন ভাই যে দুটো অডিটের ফার্মের কথা বললেন, খুব ফেমাস আমাদের বাংলাদেশে, অডিট রিপোর্টগুলি এক্সামিন করতে হবে। কারণ আমি জাস্ট নর্মাল একটা এক্সাম্পল দিই, এই মামলার ক্ষেত্রে সেটা আপনারা নেওয়া ঠিক হবে না। এইটা এখনো তো মামলা হয়নি, জাস্ট একটা অ্যাপ্লিকেশন, মানে সাধারণ উদাহরণ। হ্যাঁ, কারণ আমরা যে ব্যাংকের যে এমবেজলমেন্ট গুলি হয় আমাদের দেশে, তো এখন সবচেয়ে একটা ভালনারেবল প্রতিষ্ঠানগুলো হলো ব্যাংক, আর্থিক খাত। এদের যেই অডিট গুলো হয়, আমরা যখন এমবেজলমেন্টের মামলা করি, ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট ব্যাংকার, ওখানে কিন্তু অডিটে আমরা অনেক কিন্তু অনিয়ম পাই এবং এই অনেক সময় অডিট রিপোর্ট গুলো কোর্টে এক্সিবিট হয়, এর উপর আর্গুমেন্ট হয়। আচ্ছা, মানে অডিট রিপোর্ট মানে স্বতঃসিদ্ধ না, ঠিক আছে? না না, প্রত্যেকটা ক্ষেত্রে না, হয়তো পার্টিকুলার একটা কিছু হতে পারে। জনাব খুরশিদ আলম খান, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দুজন সহ আলোচক। আমি যদি ওনার দরখাস্তটা দেখতে পারতাম, হয়তো আরেকটু বেশি বলতে পারতাম। আমার ধারণা এই বিতর্ক সহজে শেষ হবে না, ভবিষ্যতে আবারও নিশ্চয় এ নিয়ে আলোচনা হবে, আপনিও থাকবেন। হ্যাঁ, বাছাই কমিটির সিদ্ধান্ত পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। জি, অনেক ধন্যবাদ খুরশিদ আলম খান। থ্যাংক ইউ মামুন ভাই, আসসালামু আলাইকুম। আমরা
আব্দুল্লাহ মামুন এবং মাসুদ আক্তার দুজনের কাছ থেকে শুনবো, তবে আরেকটি বিরতি নিচ্ছি। নিটোল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস বিতর্ক নিয়ে আলোচনা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বিরতি পর ফিরছে। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস বিতর্ক এ নিয়ে আলোচনা চলছে নিটোল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা ব্যারিস্টার মাসুদ আক্তার, গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা, তার কাছে। আব্দুল্লাহ মামুন সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে প্যাকেজেস কর্পোরেশনকে যে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল ওটা ম্যানেজমেন্ট ডিল, ওটা লোন না, এবং ম্যানেজমেন্ট ডিলটা দেওয়া হয়েছিল টু সার্ভ গ্রামীণ ব্যাংক। আমি যদি বুঝে থাকি। আপনাকে আমি উত্তর দিচ্ছি। প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা আইনজীবীরা আমাদের কিন্তু ক্লায়েন্টের ইনস্ট্রাকশনে কাজ করে থাকি। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার যে পাশে যে বিজ্ঞ প্যানেলিস্ট রয়েছেন তিনি একজন বিজ্ঞ আইনজীবী, একজন অত্যন্ত ভালো মানের আইনজীবী হিসেবে তিনি যে তথ্য উপাত্ত আইনের যে ব্যাখ্যা দিচ্ছেন, হয় আমার কাছে মনে হচ্ছে তাকে তার ক্লায়েন্ট যেন সঠিক তথ্য উপাত্ত প্রদান করছে না। আমরা আপনাদেরকে যেটা বলছি, আমরা কিন্তু কোনো তথ্য উপাত্ত আপনাদের সামনে জাতির সামনে উপস্থাপন করছি না যেখানে দালিলিক প্রমাণ নেই। উনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এত বড় একজন বিজ্ঞ আইনজীবী হয়ে। মাসুদ ভাই, আমি সোজা সবটা প্রশ্ন করি, মানে এটা কি লোন ছিল? প্যাকেজেস কর্পোরেশন লোন নিয়েছিল? অবশ্যই লোন ছিল, এর দালিলিক প্রমাণ আছে, এই লোন চুক্তি হয়েছে। এই লোনের বিপরীতে কি সুদ নিয়েছিল গ্রামীণ ব্যাংক? অবশ্যই সুদ ছিল 16%, 12%, 12%, 10%। আমি হয়তো ফিগারটা একটু এদিক ওদিক হতে পারে, এইভাবে সুদটা ছিল। পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে সুদটাকে 5% করা হলো, পুরো সুদটাকে করে। এটা কি গ্রামীণ ব্যাংক যেভাবে সুদ লোন দেয় সেই লোন দেওয়া, সেই প্রক্রিয়ায় সেইটাই তো আমরা বলছি যে গ্রামীণ ব্যাংক কিভাবে ডক্টর ইউনূস তার ক্ষমতার অপব্যবহার করে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান যেটিতে তিনি তার পিতা মালিক, সেই প্রতিষ্ঠানকে লোন দিলেন। ঘটনাটা যেটা হয়েছিল সেটি কি জানেন? আচ্ছা, এই সত্যটা জাতিকে জানতে হবে। হ্যাঁ, বলেন। কারণ ওনারা বারবার বলছেন যেটা লোন ছিল না, নানান ভাষা ব্যবহার করবার চেষ্টা করছেন। আসলে আমি আমার বন্ধুর জন্য আসলে সরি ফিল করছি। কি কারণে? ওনার কাছে আসলে তথ্য উপাত্ত নেই, আমাদের কাছে কাগজপত্র আছে, দলিল আছে। এই লোন কবে নাগাদ শোধ হয়েছে আর কবে নাগাদ দিয়েছে এই 9 কোটি টাকা, একটু যদি বলেন। দেখুন, এই লোনটা যখন শোধ হয়ে গেছে, আমার এক্সাক্ট ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না। লোনটা শোধ হওয়ার সময় কিভাবে শোধ করানো হয়েছে জানেন? শোধ করানোর সময় ভূতাপেক্ষভাবে যেখানে 16%, 12%, 10% হাতে ইন্টারেস্ট রেট ছিল, সেটাকে কমিয়ে ডক্টর ইউনূস এটাকে 5% করলেন। 5% করার ফলে যখন এটা শোধ হলো, তখন কিন্তু মূল যে পরিমাণ লোন দেওয়া হয়েছিল সেই মূল লোনেরও একটা অংশ শোধ হয়ে গেল, একটা অংশ গ্রামীণ ব্যাংক পেল না। অর্থাৎ গ্রামীণ ব্যাংক যে আসল টাকাটা লোন দিয়েছিল সে টাকাটাও সে ফিরে পেল না। এখন কথা হচ্ছে, আরেকটা প্রশ্ন আমি করতে চাই। প্যাকেজেস কর্পোরেশন, উনি বলছেন যে টু সার্ভ গ্রামীণ ব্যাংক, প্যাকেজেস কর্পোরেশনকে এই টাকা নিয়ে গ্রামীণ ব্যাংককে সার্ভ করা ছাড়া অন্য ব্যবসা করেছিল? প্যাকেজেস কর্পোরেশনের যে আমরা তথ্য উপাত্ত পাচ্ছি সেটা হচ্ছে প্যাকেজেস কর্পোরেশন প্রিন্টিংয়ের কাজ করত, গ্রামীণ ব্যাংকের যে অর্ডারগুলো সেগুলো নিয়ে কাজ করতো। এবং সেখানে যে সবচেয়ে যে বড় দুর্নীতিটা হয়েছে, যার দালিলিক প্রমাণ আছে আমাদের কাছে, আমরা দলিল ছাড়া কোনো কথা বলছি না, সেটা হচ্ছে কি, ওই সময় এটা কোনো ডক্টর ইউনূস নিজে একটা ক্রয় নীতিমালা করেছিলেন গ্রামীণ ব্যাংকের জন্য, যেটাতে তার নিজের সিগনেচার আছে। সেখানে বলা আছে কোনো ক্রয় করতে হলে কোন নীতিমালা ফলো করতে হবে। এখানে কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু একটিমাত্র প্রতিষ্ঠান কোনো প্রকার ক্রয় নীতিমালা করা হলো না। এবং কি করলেন, 30 থেকে 40% অধিক হারে ক্রয় অর্ডার দেওয়া হয়েছে। এবং এই কথাটা ওনারা বলছেন, উনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে সেটি উনি তুলেছেন যে 40 বছরের অডিট রিপোর্টে যেগুলো নেই সেগুলো এখন 100 কোটি টাকা খরচ করে কেন 9 কোটি টাকা দুর্নীতি জানি না বের উনি করা হলো। কোথায় 100 কোটি টাকা আমরা খরচ করেছি। একটা জিনিস যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস
এবং তার আইনজীবীর মাধ্যমে। আমি মনে করি আইনজীবী তার প্রফেশনাল দায়িত্ব পালন করছেন। আমি মনে করছি যে বক্তব্য উনি দিচ্ছেন এটি ডক্টর ইউনূসের বক্তব্য। ডক্টর ইউনূসের যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, সব কিছুতে উনি সত্য এবং মিথ্যাকে পাকিয়ে ফেলছেন এবং এটার মধ্যে উনি কোনো পার্থক্য করতে পারছেন না। ব্যারিস্টার মাসুদ আক্তার, আবারও আসবো, একটু বিরক্ত করলাম কারণ বিরতি নিতে হবে, এটা শেষ বিরতি। দর্শক, নিউজ টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আরেকটি বিরতি নিয়ে ফিরছি। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস বিতর্ক, নিউজ টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ, আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। ব্যারিস্টার আব্দুল আল মামুন, ওনার বক্তব্য হচ্ছে এটা লোন ছিল এক, এবং এই লোনটা দেওয়ার ক্ষেত্রে এবং লোন সুদ রেয়াত করার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি। না, এটা উনি যেটা বলছেন উনি ভুল বলছেন, কারণ উনি অতি সম্প্রতি গ্রামীণ ব্যাংকে এসেছেন, তো তাই উনি অনেক কিছু জানেন না। কারণ এই যে ফরেন এই যে দাতা সংস্থার, তাদের এই জিনিসের টাকাটা, সমস্ত জিনিসের এই ফান্ডটা গ্রামীণ ফান্ডকে দিয়ে গেছেন। গ্রামীণ ফান্ড এই ঋণটা রিকভারি করেছে এবং সেইখানে তার যে জিনিস ব্যবস্থা ছিল সম্পূর্ণ কিছু হয়েছে। কারণ গ্রামীণ ব্যাংক তো দিতেই পারে না, যে ঋণ দিতে পারে না, এটা গ্রামীণ ফান্ডের অধীনে দেওয়া হয়েছে, ওই দাতারা দিয়ে দিয়েছে, সেটা হলো একটা। আর এখন আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে 40 বছর যাবত ইন্টারন্যাশনালি, ন্যাশনালি এবং গ্রামীণ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক 40 বছর অডিট করলো, 40 বছর অডিটকে বাতিল না করে আপনি কম্প্রিহেন্সিভ অডিটের নাম দিয়ে, রাজনৈতিক অডিটের নাম দিয়ে এনে এইখানে বলবেন ওটা বাতিল। শেষ করেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি যেটা বললেন এটা লোন ছিল, দালিলিক প্রমাণ আছে, উনি যতই বলুন ওনার কাছে গ্রামীণ ফান্ড দিয়েছিল না গ্রামীণ ব্যাংক দিয়েছিল? এটা গ্রামীণ ব্যাংক দিয়েছিল। উনি সঠিক তথ্য জানেন না, ওনার কাছে উপাত্ত নেই। 40 বছরের অডিটটা বাতিল করেন নাই কেন তাহলে? এখানে অডিট বাতিল করার কোনো বক্তব্য তো আসতে পারে না। অডিট হয়েছে, সে সমস্ত অডিট থেকে সেখানেও কিন্তু এই সমস্ত অনিয়মের কথা উঠে এসেছে। আমি কিন্তু দুদকে আসা হয়নি, সেটা সেই সময় ম্যানেজমেন্ট, আমরা বলেছি এর আগের বক্তব্যে, আমরা সংবাদ সম্মেলনে বলেছি যে এগুলো তারই লোক ছিল, যে কারণে এগুলো সেই সময় নিয়ে আসা হয়নি। না, কিন্তু ওই অডিট রিপোর্টগুলোতে এই অনিয়মের কথা ছিল, এই অডিট রিপোর্টগুলোতে এই অনিয়মগুলোর কথা ছিল, তার দালিলিক প্রমাণ আমাদের কাছে আছে। সেগুলো কি দুদকে জমা দিয়েছেন? সেগুলো ডক্টর ইউনূস সেই সময় দায়িত্ব পালন করেননি। এগুলো দুদকের কাছে সবকিছু আস্তে আস্তে যাবে। আচ্ছা, আমি যে কথাটি বলতে চাই, তবে একটা কথা বলে শেষ করে দিতে চাই। আজকে ডক্টর ইউনূস একটা কাজ করেছেন তার আইনজীবীর মাধ্যমে। নর্মালি আপনি যখন একটা সংবাদ সম্মেলন করেন, তখন আপনি আমাদের অর্গানাইজে এটা আমরা সংবাদ সম্মেলন করব, আমরা একটা অত্যন্ত ইনডিসেন্ট ঘটনা দেখলাম, তার আইনজীবী এসে সেই সংবাদ সম্মেলনটাকে হাইজ্যাক করে নিলেন। এটা কিভাবে উনি করলেন? এটা বোধহয় মামুন ভাইয়ের জনপ্রিয়তা, এটা উনি করে, এটা বোধহয় উচ্চ আদালত প্রাঙ্গণে তার জনপ্রিয়তা, এটা আমরা অত্যন্ত দুঃখজনক মনে করছি। এবং আরেকটি জিনিস বলতে চাই, ওই জায়গায় আজকে ডক্টর ইউনূস তার জীবনের আরেকটি বিরাট পাপ করেছেন তার আইনজীবীকে দিয়ে। সেটি হলো, তিনি যেমন 1,05,00,000 মানুষের অভিশাপ কুড়িয়েছেন, আজকে ডক্টর ইউনূসের আইনজীবী যে ভাষায় গ্রামীণ ব্যাংকের বর্তমান 22,000-এর বেশি কর্মকর্তা এবং এর সাথে যারা এতদিন ধরে চাকরি করেছেন তাদেরকে মেলাইন করেছেন, তাদেরকে অপমান করেছেন, তাদেরকে হেয় করেছেন, জাতি এর প্রশ্নের উত্তর একদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই জাতিকে দিতে হবে। উত্তর খুঁজবো ভবিষ্যতে, নিশ্চয়ই আরো আলোচনা হবে আপনাদের দুজনকে নিয়ে। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস বিতর্ক নিয়ে আলোচনা আজকে এখানে শেষ করছি। নিউজ টাটা নিউজ আর এক্সট্রা দেখছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।